죽디말라. 전설이 된 후에 죽도록. 위대한 주체주국의 번영을 위하여 불리라. হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা খুবই ইন্টারেস্টিং একটা সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে সিক্রেটলি গ্রেটলি। সিনেমাটি হয়তো তোমরা অনেকেই দেখে থাকবে, কারণ এটা অনেক আগে রিলিজ পেয়েছিল, আজ থেকে প্রায় 12 বছর পূর্বে। তবে সিনেমা এখনো যদি তুমি দেখো ভালো লাগবে। এই সিনেমাতে আমরা দেখবো হচ্ছে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়াতে গোয়েন্দাগিরি করার জন্য অনেকগুলো ইয়ং পোলাপানকে পাঠায়, যাতে তারা দক্ষিণ কোরিয়াতে সেটেল হয়ে থাকে এবং এরপর যখন উত্তর কোরিয়ার প্রয়োজন হবে তারা মিশন কমপ্লিট করতে পারে। তো বছরের পর বছর তারা দক্ষিণ কোরিয়াতে গোপনভাবে থাকতে থাকতে একসময় দক্ষিণ কোরিয়ার সাথে অ্যাটাচড হয়ে যায়, কিন্তু শেষ পর্যন্ত তাদের সাথে কি পরিণতি হয় সেটা আমরা এই সিনেমাতে দেখবো। তবে অন্যান্য যে গোয়েন্দা সিনেমা অনেক বেশি সিরিয়াস হয়ে থাকে, এই সিনেমাটা অতটা সিরিয়াস নয়। প্রথম দিকে প্রথমে খুবই কমেডি, খুবই মজা পাবে, কিন্তু লাস্টে এমন একটা স্যাড এন্ডিং দেখবে যেটা তুমি কল্পনাও করোনি। তো যাই হোক, বাড়তি কথা না বেরিয়ে চলো আমরা IMDb-তে 10-এ 6.8 রেটিং পাওয়া এই সিনেমাটির সম্পর্কে খুবই সংক্ষেপে জেনে আসি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। আর ব্রেকটা তুমি স্কিপ করতে যাবে হচ্ছে ডিসক্রিপশনে, সেখান থেকে ডুরাশনে ক্লিক করে মূল ভিডিওতে চলে যাবে। স্বাগতম প্রিয় বন্ধুরা, তোমরা কি একঘেয়েমিতে ভুগছো? তাহলে মজা পাওয়ার জন্য আজকের বিষয়টি একদম উপযুক্ত তোমাদের জন্য। এখানে তোমরা বিভিন্ন খেলার ফলাফল জানতে পারবে, খেলা সরাসরি দেখতে পারবে এবং ভবিষ্যৎবাণী করার মতো মজার একটি অংশও রয়েছে, যেখানে তুমি অনুমান করতে পারো কোন দল জিতবে, কতটা ব্যবধানে ইত্যাদি। এতে রয়েছে আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ, বিলাসবহুল গাড়ি, নামি মোবাইল ফোন, কম্পিউটার এবং আরো অনেক কিছু। এটি এমন একটি বিশ্বস্ত জায়গা যেটি PSG এর মতো আন্তর্জাতিক খেলার দলের পৃষ্ঠপোষকতা পেয়েছে, তাই এতে কোনো সন্দেহের সুযোগ নেই। নতুন কিছু খেলার সংযোজন হয়েছে, যেমন দ্রুতগতির চ্যালেঞ্জ খেলা ও মুরগির পথ চলা খেলা, যেখানে সহজেই খেলে আনন্দ নেওয়া যায়। আর হ্যাঁ, যদি তুমি আমাদের প্রচারমূলক সংকেত ব্যবহার করে নিবন্ধন করো তাহলে পেতে পারো 12,000 টাকা পর্যন্ত পুরস্কার একদম বিনামূল্যে। সঙ্গে থাকবে প্রথম জমাই অর্থের পর বিনামূল্যে ঘূর্ণনের সুযোগও। অর্থ গ্রহণ ও প্রেরণ করা যাবে খুব সহজভাবে, নগদ, বিকাশ, রকেট, ব্যাংক হিসাব সহ আরো অনেক মাধ্যমে। তাই আর দেরি না করে উপরে থাকা স্থায়ী মন্তব্যে ক্লিক করো, সেখানে নিবন্ধনের প্রক্রিয়া রয়েছে। শুধু আমাদের প্রচার সংকেতটি ব্যবহার করলেই তুমি বোনাস পেয়ে যেতে পারো। তো ব্রেক শেষে আমরা মূল ভিডিওতে আসলাম। তো সিনেমার কাহিনীর শুরু হয় নর্থ কোরিয়ার একটা অফিসার যার নাম হচ্ছে রায়ু ওয়ান, এবং সে মুখে কালো দাগওয়ালা একজন কর্নেলের কাছ থেকে ব্রিফিং নেয় এবং সেই কর্নেল মিশনের সকল নিয়ম বলার সময় জানায় যে এই কাজের আগে তার নিজের জীবনে কোনো মূল্য নেই। মোট কথা, দেশের জন্য সে অলরেডি তার জীবন উৎসর্গ করে দিয়েছে। মানে এক শব্দে বলা যায় যে ও যে দক্ষিণ কোরিয়াতে মিশনে যাবে ওখানে গিয়েও মরতেও পারে, এবং হয়তো দ্বিতীয়বার তাদের আর কখনো দেখাও হবে না, কিংবা যদি দেখা হয় সে যদি কথা না শুনে তাহলে হয়তো শত্রুর মতো দেখা করবে, এবং সেই দিন যে কোনো একজন বাঁচবে। মানে বুঝতেই পারছো, উত্তর কোরিয়া থেকে দক্ষিণ কোরিয়াতে গোয়েন্দাগিরি করার আগে পাঠিয়ে দিচ্ছে এভাবে বলে আর কি। কারণ মজার ব্যাপার হচ্ছে উত্তর কোরিয়ার থেকে অনেকেই করে কি দক্ষিণ কোরিয়াতে আসে গোয়েন্দা হিসেবে, কিন্তু এরপর আর ফেরত যায় না, এবং এরপর কি করা হয়, ফিরতি গোয়েন্দা পাঠাতে হয় যাতে ওই বেইমানি করা গোয়েন্দাদের মেরে ফেলা যায়। তো যাই হোক, ওই ঘটনার 2 বছর হয়ে যায়, আমরা দেখতে পাই রায়ু ওয়ান সাউথ কোরিয়াতে তার নিজের মিশনের সেই কঠিন জীবনযাত্রা শুরু করেছে, এবং তাকে যে রুলস গুলো দেওয়া হয়েছে সেটা হচ্ছে দক্ষিণ কোরিয়ার সাধারণ মানুষের সঙ্গে মিশে যেতে হবে এবং নিজেকে একজন সাধারণ এবং বেকুব প্রমাণ করতে হবে, দেখাতে হবে ওরকমই। তো এখানে আমরা দেখতে পাবো এত বেকুব যে মহল্লার বাচ্চারা পর্যন্ত ওকে পাথর নিক্ষেপ করে এবং সারাক্ষণ বুলি করে। তবে একজন বুদ্ধিমান মহিলাকে আশ্রয় দিয়েছিল এবং সে ওকে মায়ের মতো করে আদর করে। তবে এইখানের সবাই ওকে ডুঙ্গু নামে জানে। কই থেকে এসেছে, কিভাবে এসেছে এটা কেউ জানে না, সবাই জানে ছেলেটা হয়তো এতিম। তবে এখানে ডুঙ্গুর কিছুটা সন্দেহ লাগে যে আমি প্রায় 2 বছর ধরে এখানে রয়েছে, আমি লড়াইতে পারদর্শী, আমি অনেকগুলো ভাষা জানি, সব রকম হাতিয়ার চালাতে পারি, কিন্তু তারপরেও কেন আমাকে এরকম একটা মূর্খর চরিত্র দেওয়া হয়েছে, কেন আমাকে এইভাবে থাকতে হয়েছে? কিন্তু ওর তো প্রশ্ন করার কোনো উপায় নেই, যে কারণে ও মিশন এভাবে পালন করে যাচ্ছিল। এবং প্রতিদিন সকালে উঠে নাকি ইচ্ছে করে জ্বালা পোড়া করতে হতো, যাতে সবসময় মনে হয় যে ওর সর্দি লেগে রয়েছে, দেখে একটু বোকা মনে হয়, এবং সিঁড়ি দিয়ে ইচ্ছে করে পড়ে যেত যাতে নিজেকে বেকুব প্রমাণ করতে পারে। এবং ডুঙ্গু যে দোকানে কাজ করে সেখানে বাচ্চারা সসেসকুরি করতো, তো বাচ্চারা ভাবতো যে ডুঙ্গু এটা কিছুই দেখতে পারছে না, কিন্তু ডুঙ্গু এগুলো নজরে রাখতো এবং চুরি জিনিসেরও হিসাব রাখতো এবং নিজের পকেট থেকে ওইটাও কভার করে দিত। এবং একটা মেয়ে আসতো ওর দোকানে যে আর কি প্রতি তার রাতে কাজ করতো। তো ওই মেয়েটার ড্রেস আপ দেখে ডুঙ্গু তো মনে করো পাগল হয়ে যায়, মানে ওর খোলামেলা পোশাক দেখে ও নিজেকে সামলাতে পারে না। বাট তখনই ডুঙ্গু নিজেকে বলে শান্ত হও, শান্ত হও, তাকেও না ওইদিকে, এগুলো তো সামান্য বাচ্চাদের খাবার, এদিকে তাকিয়ে তোমার পাগল হওয়া যাবে না। আর তখন মেয়েটি বলে তুমি কোন দিকে তাকিয়ে রয়েছো, আমি তো সিগারেট চেয়েছিলাম। বাট ডুঙ্গু বলে তুমি যেরকম কাপড় চোপড় পরে থাকো। যাই হোক, এখানে যেটা বলেছে আমি আর না বললাম। তো এরপর আমরা দেখতে পাই মিশনে কিন্তু ডুঙ্গু অনেক কম বেতন পেত, কিন্তু
কিন্তু দেশপ্রেমের নামে সেই বেতনেই খুশি ছিল এবং ওই টাকা সে একটা টিনের কৌটায় জমিয়ে রাখতো। তো এই টাকা জমিয়ে বেশ খুশি ছিল এবং ও ভেবেছিল মিশন শেষ হওয়ার পরে ও নর্থ কোরিয়াতে ফেরত যাবে এবং সেখানে গিয়ে অনেক ধনী হবে, একটা অ্যাপার্টমেন্ট কিনবে এবং মাকে নিয়েও বসবাস করবে এবং ওই পৃথিবীতে ওর মা ছাড়া আর কেউ নেই আর কি। আর এইদিকে আমরা দেখি এলাকার সবাই কিন্তু ডুঙ্গুকে সাধারণ এবং সহজ সরল একটা মানুষ হিসেবে জানে, কিন্তু এই সাধারণ সহজ সরল ডুঙ্গু যে কত ভয়ঙ্কর একটা তোমার গোপন এজেন্ট এটা তো আর কেউ জানে না এবং সেই এলাকার সকল মানুষের আচরণ অভ্যাস খুব ভালো করে টুটস্থ করে নিয়েছে। তবে এইখানে ডুঙ্গু একটা মেয়ের প্রেমে পড়ে গিয়েছে যার নাম হচ্ছে ইউরান। আর এর কারণটা হচ্ছে সে ডুঙ্গুর সাথে সবসময় ভালো আচরণ করে, আবার ডুঙ্গুও মনে করে সেও হয়তো আমাকে একটু একটু পছন্দ করে। আর মেয়েটার বয়স হচ্ছে মাত্র 22 বছর এবং সে একটা অফিসের অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করে এবং ওই মেয়েটি প্রায় সময় ডুঙ্গুর দোকানে কোনো না কোনো কিছু ক্রয় করতে আসতো। আর ওই মেয়েটার একটা ছোট ভাই রয়েছে যে হাই স্কুলে পড়ে এবং সে ডুঙ্গুকে নিয়ে সবসময় হাসি তামাশা করে এবং বলে, ডুঙ্গু শালার পর শালা, তুই কিন্তু আমার বোনের দিকে তাকাবি না, হ্যাঁ আমি তো বুঝতে পারি তোর নজর দেখে, তুই আমার বোনকে নিয়ে কিন্তু কখনো ভাবিস না, তোকে কিন্তু একবারে সাফারি কিরকিরা করে দেবো। তো এই এলাকার সবাই ডুঙ্গুকে একটা সাধারণ মানুষ মনে করলেও একজন কিন্তু মানুষ রয়েছে যে ডুঙ্গুর আসল পরিচয় জানে, আর সে হচ্ছে একটা ডেলিভারি ম্যান। এবং ডেলিভারি ম্যান জিজ্ঞাসা করে, তোমার তাহলে কতদিন হলো দক্ষিণ কোরিয়াতে? ডুঙ্গু উত্তর দেয়, 736 দিন। তো এখানে আমরা বুঝতে পারি ওই ডেলিভারি ম্যানও উত্তর কোরিয়ার একজন এজেন্ট এবং সে ওই শত্রুর দেশে একজন ডেলিভারি ম্যান হিসেবে কাজ করছে প্রায় 7-8 বছর ধরে। তো এই জন্য তার নিজের মনেও সন্দেহ জেগেছে যে সে কি আসলে দেশের জন্য কিছু করছে না, তাকে হুদায় এখানে রাখা হয়েছে। এবং সে বলে যে আমার তো মনে হচ্ছে আমি পালিয়ে দেশে চলে যাই। বা ডুঙ্গু তাকে তার দায়িত্বের কথা মনে করিয়ে দেয় এবং বলে দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতার কথা কিন্তু মাথাও আনবে না। আর এইদিকে আমরা দেখি একদিন ডুঙ্গু তার মূর্খতা আরো বেশি প্রমাণ করার জন্য পাবলিক ডেফিকেশন মিশন শুরু করে এবং এই হারামজাদা করে কি রাস্তার মধ্যে সকলের সামনেই কুকুরের মতো হাঁকতে শুরু করে। কিন্তু তখনই ওর ক্রাশ চলে আসে এখানে, যেটা দেখে ডুঙ্গু হতাশ হয়ে যায় যে শালার আজকে এই কাজটা না করলেও পারতাম। তো পরের দিন দেখা যায় যে ইউরান ওর সাথে সবসময় ভালো ব্যবহার করতো, ওকে দেখে একবারে কথা বলতো, সে আজকে ডুঙ্গুকে দেখে একরকম ঘৃণা করে দেখেও না দেখার ভান করে চলে যায়। আর তারপর ইউরানের ভাই আসে এবং ডুঙ্গুকে বলে, শালা তুই তো একটা নোংরা লোক, কুত্তা বিলের মতো, রাস্তাঘাটে এসব কি করে বেড়াস? আর আমি কিন্তু আগে বলেছি আবারও বলছি আমার বোনের দিকে কিন্তু ভুলও তাকাবি না। তো ডুঙ্গু জাস্ট এসব চুপচাপ করে শোনাই। তো যাই হোক, এরপর আমাদের জো ডোয়াককে দেখানো হয় যে হচ্ছে সেই মহিলার ছেলে যে মহিলা ডুঙ্গুকে থাকার জায়গা দিয়েছে। তো জো ডোয়াক আবার ডুঙ্গুকে বড় ভাইয়ের মতোই মনে করে এবং সে ডুঙ্গুকে মনে করে ও দুনিয়ার জন্য বেশি সহজ সরল। আর এই কারণে ভাবে ওর ভাইকে মানে ডুঙ্গুকে ভাই মনে করে, তো ভাইকে মারপিট শেখাবে যাতে ওকে কেউ বিরক্ত না করতে পারে এবং ডুঙ্গুকে স্মার্ট বানাবে। তো এইসব গল্প শুনে ডুঙ্গুর খুব রাগ হয় যে হারামজাদা, আমি হচ্ছে কিলার, আমাকে তুই গল্প শোনাচ্ছিস, তুই আমাকে ট্রেনিং দিবি। তো ডুঙ্গু করে কি কল্পনা ওকে জোরে সোরে একটা ঘুষি মারে এবং জো ডোয়াক আকাশে উড়ে যায়। কিন্তু জানো তো এটা একটা স্বপ্ন ছিল, আর বাস্তবে ও তো জাস্ট একটা মূর্খের মতো আচরণ করে যাচ্ছে। তো যাই হোক, এরপর আমরা দেখতে পাই ডেলিভারি বয় এসে ওকে একটা চিঠি দেয় যেটা উত্তর কোরিয়া থেকে এসেছে এবং সরকার পাঠিয়েছে, যেটার মধ্যে মায়ের ছবি ছিল এবং ওর মাকে প্রায় ও 11 বছর ধরে দেখে না। এর কারণটা কি জানো? ওকে ছোটবেলাতেই উত্তর কোরিয়ার সেনাবাহিনীরা নিয়ে গিয়েছিল ট্রেনিং করানোর জন্য। তো যাই হোক, এই ছবি দেখে উত্তর কোরিয়ার কথা স্মরণ করে এবং নিজের মায়ের জন্য চিঠিও লিখতে থাকে এবং আশা করছে একদিন ও মিশন শেষ করে দেশের জন্য কাজ করে তারপর ও বীরের বেশে মায়ের সাথে দেখা করবে। আর এরপর আমরা দেখি একদিন ডুঙ্গু আর ওই যে ওর ভাই মানে জোডিয়াক নিয়ে কি নাম, ওরা একটা বাড়িতে মালপত্র ডেলিভারি দেয়। কিন্তু ওই বাড়িতে ডুঙ্গু এমন একটা শুজ দেখে এবং এমন কিছু লক্ষ্য করে, এটা দেখেও বুঝতে পারে যে এখানেও কোনো এজেন্ট রয়েছে উত্তর কোরিয়ার, কারণ ওই বিশেষ শুজগুলো শুধুমাত্র উত্তর কোরিয়ার লোকদের কাছেই থাকে। তো ডুঙ্গু তখন চিন্তা করে খোঁজ লাগাতে হবে যে এখানে কোন গোয়েন্দা আসলো, সে কি আমার বন্ধু হিসেবে এসেছে নাকি শত্রু হিসেবে এসেছে। তো এরপর ডুঙ্গু যখন রেগুলার এক্সারসাইজ করছিল সন্ধ্যায়, তখনই সেই গোয়েন্দা নিজে থেকেই ডুঙ্গুর কাছে আসে এবং সে দেখতে ছিল একটা পপস্টারের মতো, ব্লিচ করা চুল এবং দুজনের মধ্যে কিছুটা লড়াই হয়, দুজনেই সেই লেভেলের লড়াই করে এবং এই দুজন যখন লড়াই করছিল তখন দুজনেরই মনে পড়ে ছোটবেলার উত্তর কোরিয়ার সেই ক্যাম্পের ট্রেনিং এর কথা। তো এখানে লক্ষ্য আমাদের ডুঙ্গু ছিল হচ্ছে স্কোয়াড কমান্ডার এবং তারা একে অপরের সাথে মোকাবেলা করতো এবং এই লোকটাও ডুঙ্গুর বন্ধু ছিল, তার এক ব্যাচের। তো যাই হোক, ওর বন্ধু দক্ষিণ কোরিয়াতে এসেছে, এটার জন্য ডুঙ্গুর মনে অনেক প্রশ্নের উদয় হয়। তো ডুঙ্গু জিজ্ঞাসা করে, আমি তো এখানে ছিলামই, তোমাকে কেন এখানে পাঠানো হয়েছে? তার মানে আমার উপরে কি নজরদারি করতে এসেছো? তো এখানে এই কথায় ও সম্মতি দেয় এবং বলে, হ্যাঁ তোমার উপর নজর রাখার জন্য আমাকে পাঠানো হয়েছে, আমি জাস্ট দেখতে এসেছি তুমি দেশের প্রতি দায়িত্বশীল এখনো আছো কিনা। তবে ডুঙ্গু ওকে বিশ্বাস করে না, ও বলে যে না, তুমি আরো কোনো উদ্দেশ্যে এসেছো। তো পরের দিন সকালে ডুঙ্গু করি পিছু নেয় এবং ডুঙ্গু দেখে যে ওর বন্ধু একটা রক ব্যান্ডের অডিশন দিতে গিয়েছে, কিন্তু উত্তর কোরিয়া তো গিটার মিটার নাই, ওদের দেশে তো খালি ডিপ্রেশন। তো ও এতটাই খারাপ গিটার বাজায় যে দক্ষিণ কোরিয়ার একটা বাচ্চার সাথে মোকাবেলা করার মতো যোগ্য না এবং সকলের মাঝে ওকে বেশ অদ্ভুত দেখাচ্ছিল। তো যাই হোক, অডিশনের পরে সেই বন্ধু কাঁদতে কাঁদতে আসে এবং ডুঙ্গুকে বলে, আমি সত্যিই রকস্টার হতে চেয়েছিলাম, কিন্তু আমাকে এখানে পাঠানো হয়েছে শুধুমাত্র এই জনগণের সাথে মিলে মিশতে হবে এবং রকস্টার হওয়ার নাটক করতে হবে, আমাকে মূর্খের চরিত্র পালন করার জন্য এখানে পাঠিয়েছে উত্তর কোরিয়া থেকে। তো ডুঙ্গু বলে, আমাকেও তো মূর্খের চরিত্র
পালন করতে পাঠানো হয়েছে, আজকে 3 বছর ধরে তো আমি এটাই করছি, সেই হিসেবে তুই তো অনেক ভালো চরিত্র পেয়েছিস, আমার মতো তো তোকে রাস্তায় হাঁটতে হয় না। তো যাই হোক, এরপর সন্ধ্যায় অনেক জোরে জোরে দরজায় নক করার শব্দে ডুঙ্গুর ঘুম ভেঙে যায় এবং সে দেখতে পায় একটা বাচ্চা যে সবসময় ডুঙ্গুকে বুলি করতো, সে কান্না করতে করতে ডুঙ্গুর কাছে আসে এবং ডুঙ্গুর কাছে সে তার হারানো বড় ভাইকে খুঁজে পাওয়ার জন্য সাহায্য চায়। মানে 2 ঘন্টা ধরে দেখা যাচ্ছে না, তো এলাকার সবাই বাচ্চাকে খুঁজতে লেগে গিয়েছে। আর তখন ডুঙ্গু করে কি নিজের কৌশল ব্যবহার করে, মানে ওই গোয়েন্দাগিরির কৌশল ব্যবহার করে খুব শীঘ্রই জানতে পারে যে বাচ্চাটা কোথায় যেতে পারে। তো ডুঙ্গি এখানে কোনো সংঘর্ষে বা ওকে কিডন্যাপ করা হয়েছে এরকম কিছু দেখতে পায় না, তবে বাচ্চাটার পোশাক জিবলাইনে পরীক্ষা করে বুঝতে পারে বাচ্চাটার ডায়াবেটিস আছে। আর বাচ্চার যেহেতু ডায়াবেটিস রয়েছে তার মানে হয়তো সে মিষ্টি কোনো কিছু খেতে গিয়েছে। আর ডুঙ্গুর কানের শক্তিও ছিল অনেক প্রখর, তো বাচ্চার আওয়াজ খোঁজার জন্য ছাদের উপর দিয়ে নিনজার মতো লাফাতে থাকে। আর ওকে যদি এইভাবে কেউ দেখে তাহলে তো বুঝে ফেলবে যে ডুঙ্গু সাধারণ মানুষ নয়, তো এই জন্য করে কি ছাদের রশি থেকে কাপড় নিয়ে নিজের রূপও বদলে ফেলে, কিন্তু সমস্যা ওটা মেয়েদের ড্রেস ছিল। তো এরপর ডুঙ্গু দেখতে পায় যে ওই বাচ্চাটি নাইয়ের বাসায় রয়েছে এবং জানতে পারে ওই নাই ওকে পাম্পুম দিয়ে নিয়ে গিয়েছে কুকিজ দেওয়ার জন্য এবং রেগুলার ওই হারামজাদা করে কি বাচ্চাটাকে কুকিজ দেয় যাতে ওই বাচ্চাটা ওর মায়ের সাথে সম্পর্ক করে দেয়, মানে ওই বাচ্চার আবার বাবা নেই আর নাই আবার ওই বাচ্চার মাকে পছন্দ করে, এই কারণে সে ওই বাচ্চার সাথে ভালো সম্পর্ক তৈরি করছে যাতে বাচ্চার মায়ের ভরসা জিততে পারে। আর তখন ওইখানে এলাকার বাকি লোকও পৌঁছে যায় এবং ডুঙ্গুকে এরকম আজব কাপড়ে দেখে অবাক হয় এবং তারা ভাবে এটা হয়তো বাচ্চা অপহরণকারী বা কিডন্যাপার। তো ডুঙ্গুকে যখন সবাই মারতে যাবে তার আগে ডুঙ্গু করে কি সেখান থেকে তার শারীরিক কৌশল ব্যবহার করে পালাতে সমর্থ হয়। আর পরের দিন আমরা দেখতে পাই দক্ষিণ কোরিয়ার যে গোয়েন্দা সংস্থা তারা উত্তর কোরিয়ার একটা গোয়েন্দার সাথে কথা বলছে, মানে উত্তর কোরিয়ার এই গোয়েন্দা মূলত কি করেছে, উত্তর কোরিয়ার সাথে বেমানি করে দক্ষিণ কোরিয়াকে অনেক তথ্য দিচ্ছে, গোপন তথ্য। তো তারা জানায় যে উত্তর কোরিয়া 16 বছর আগে একটা প্রোগ্রাম তৈরি করেছিল যেটা নাম হচ্ছে স্পেশাল স্কোয়াড চৌহান, এবং উত্তর কোরিয়া যেটা করেছে 16 বছর আগেই অনেক হাজারো বাচ্চাদের সিলেক্ট করে তাদের মধ্যে সবচেয়ে ভালো বাচ্চাদের নিয়ে একটা যোদ্ধা গ্রুপ তৈরি করেছে এবং তাদেরকে রেডি করে তারা দক্ষিণ কোরিয়াতে পাঠাবে যাতে সাধারণ মানুষের সাথে তারা মিশতে পারে এবং তারা যে কোনো সময় দেশের যে কোনো আদেশ মানার জন্য প্রস্তুত রয়েছে। মানে বিষয়টা বুঝিয়ে বলি, ইসরায়েলও ঠিক এরকম করে। ইভেন তুমি অবাক হয়ে যাবে, বাংলাদেশে হয়তো মোসাদের অনেক এজেন্ট থাকতে পারে, রয়ের অনেক এজেন্ট থাকতে পারে এবং পাকিস্তানের অনেক এজেন্ট ইন্ডিয়াতে আছে, আমাদের দেশেও আছে, এবং কি ইরানে যে ঝামেলা হচ্ছে এখানেও কিন্তু ইসরায়েলের অনেক এজেন্ট রয়েছে। তো এই এজেন্টগুলো কোন সময় কাজে লাগে যাতে দেশটাকে ভেতর থেকে কলাপস করে দেওয়া যায়। ধরো আমার দেশে 20,000 যদি গোয়েন্দা থাকে এবং ওরা সব ভালো ভালো জায়গায় যাবে, কিন্তু ওদের অর্থনৈতিক সাপোর্ট রয়েছে, লবিং সাপোর্ট রয়েছে, তারপর মনে করো একজন হুজুরি সাজলো, তারাই তো মনে করো লাখ লাখ মানুষ তার পেছনে থাকবে, কিন্তু সে করলো মনে করো আমাদের বিরুদ্ধে কাম। আমি জাস্ট বোঝানোর জন্য বললাম যে এইভাবেই গোয়েন্দারা কাজ করে। তো এই জন্য উত্তর কোরিয়া মূলত দক্ষিণ কোরিয়াতে লোক পাঠাচ্ছে। আর এরপর আমরা দেখি ওই ডেলিভারি বয় আবারও ডুঙ্গুর কাছে আসে এবং সে জানায় তার মিশন শেষ হয়ে গিয়েছে, সে 8 বছর পর দেশে ফিরে যাচ্ছে। তবে সে ডুঙ্গুর কাছে একটা বন্দুক চায়, কারণ তার পরিবার নাকি চীনে পালিয়ে যাওয়ার সময় গ্রেপ্তার হয়েছে এবং এ কারণে সে 2-3 জন দক্ষিণ কোরিয়ান অফিসারকে মেরে, মানে মিলিটারি অফিসারকে মেরে তারপর নিজে সুইসাইড করবে, যাতে অন্তত এই কারণে তার পরিবারকে মুক্তি দেওয়া হয়। বা ডুঙ্গু ওকে তখন শান্ত করে এবং বলে কোনো রকম বোকামি করো না, আমাদের কর্নেলের আদেশ একটাই, সেটা হচ্ছে নিজেদের বেঁচে থাকতে হবে, মিশন পূরণ করতে হবে। আর তোমার পরিবারকে তুমি যদি বাঁচাতে চাও তাহলে পরিস্থিতির সাথে খেলা করো না, দেশের প্রতি দায়িত্বশীল থাকো এবং জীবিত থাকার চেষ্টা করো, নিজে বাড়ি ফিরে যাও এবং প্রয়োজনে পরিবারের সাথে জেলে গিয়েই দেখা করো, সেখানে গিয়ে যা কিছু করো, এখানে এরকম বোকামি করো না। তবে তারপরেও ডুঙ্গু ওকে একটা বন্দুক দেয় আর তখনই ওই হারামজাদা করে কি সুইসাইড করার জন্য গুলি করে, কিন্তু দেখা যায় বন্দুকটা খালি ছিল। আর তখন ডুঙ্গু বলে তুমি শুধরাবে না। তো যাই, এরই মধ্যে আমরা দেখতে পাই আরো একজন অজ্ঞাত এজেন্ট চলে এসেছে উত্তর কোরিয়াতে এবং আমরা দেখি সে স্নাইপার দিয়ে সেই স্কোয়াড 54 বা চৌহানের যে গুরুত্বপূর্ণ তথ্য দক্ষিণ কোরিয়াকে দিয়েছিল সেই গোয়েন্দাকে মেরে ফেলে। আর এই ঘটনার পরে দক্ষিণ কোরিয়ার যে তোমার গোয়েন্দা সংস্থা রয়েছে তারা বুঝতে পারে তাদের দেশ ঝামেলা রয়েছে এবং উত্তর কোরিয়ার ওইসব গোপন এজেন্টদের ধরার জন্য একটা বিশেষ ইউনিট বানানোর সিদ্ধান্ত নেয়। আর এইদিকে আমরা দেখি সন্ধ্যায় ডুঙ্গু করে কি তার মাকে আরো একটা লেটার লেখে যেখানে সে স্বীকার করে সে হয়তো কখনোই আর উত্তর কোরিয়াতে যেতে পারবে না, হয়তো তার আগেই কোনো মিশন থাকবে, আত্মঘাতী বোমা হামলার বা মারা পড়তে হবে, তবে আমি তোমাকে অনেক ভালোবাসি। আর এখানে আমরা দেখতে পাবো খালি চিঠি লিখে, কিন্তু কোনো চিঠি আজ পর্যন্ত উত্তর কোরিয়াতে পাঠায়নি, সবগুলো চিঠি এক জায়গায় রয়েছে। আর তখনই একটা অপরিচিত লোকেশ্বর মাথায় বন্দুক তাক করে আর তখন ডুঙ্গু বলে তুমি জানো তুমি কার উপর নিশানা তাক করেছো, তুমি যদি উত্তর কোরিয়ার গোয়েন্দা হয়ে থাকো তাহলে তুমি জেনে রাখো আমি স্কোয়াড 54 এর কমান্ডার বলছি, তুমি কি সেই কমান্ডারের একজন যাকে উত্তর কোরিয়া থেকে নতুন করে পাঠানো হয়েছে? তো এখানে আমরা কিন্তু বুঝতে পারি এইটাই সেই গোয়েন্দা যে একটু আগে উত্তর কোরিয়ার একটা বাগি গোয়েন্দাকে আর কি মেরে ফেলেছে, মানে বেইমানি করেছে যে গোয়েন্দাটা। তো যাই হোক, এখানে এজেন্ট ডুঙ্গুকে বলে তুমি এখনো কতখানি উত্তর কোরিয়ান বা দেশের প্রতি শ্রদ্ধাশীল আসছো সেটা আমি পরীক্ষা করতে এসেছি। আর এটা বলে সে পালিয়ে যায়, কিন্তু ডুঙ্গুর পিছু নেয়, কিন্তু খুব সহজেই ওই এজেন্ট করে কি ডুঙ্গুকে চকমা দিয়ে পালাতে সমর্থ হয়। আর এরপর আমরা দেখতে পাই ওই যে সেই পতিতা মহিলা সে ডুঙ্গুকে ছাদে দেখে নেয় এবং ওর সাথে মজা করতে থাকে এবং বলে আসো নিচে আসো, মানে রাশিয়া ইউক্রেন খেলি, বুঝতেই পারছো। কিন্তু ডুঙ্গু তো আর এইসব করবে না। তো যাই হোক, ডুঙ্গু তো ছাদে উঠেছিল, তখন একটা মহিলাকে দেখে ফেলে, কিন্তু ভাগ্য ভালো ওই মহিলাটা ছিল সেই পতিতা যে বর্তমানে নেশাগ্রস্ত অবস্থায় ছিল। তো এই মহিলা একটা খারাপ প্রস্তাবই দেয়, আমি বলতে পারছি না। মহিলা বলে যে আসো আমরা
মজা করি। কিন্তু আমাদের ডুঙ্গু কারিকো তার ওই টাইপের না, ও কারিকো ওই মহিলাকে নিয়ে দোলনায় দুলায় মজা করে। আর তারপরে এই আদরে মহিলা কান্না করতে থাকে যে এরকম ভাবে আমাকে কেউ কখনো কেয়ার করেনি, সবাই খেলে আমার দেহের পিছনে ছিল। তো আমার দুঃখের কথা আজকে তুমি শোনো, আমার আসল নাম হচ্ছে হান। আর চলো এই ঘটনা দ্রুত শেষ করি, আমি দ্রুত বলি। আমি মাত্র 17 বছর বয়সে রেপ হয়েছিলাম, একটা বাচ্চা জন্ম দিয়েছিলাম, যাকে আমার বাবা মা একটা আমেরিকান প্রবাসী দম্পতিকে দত্তক দিয়ে দিয়েছিল। তবে আমার বাচ্চাটিকে এখনো খুব মনে পড়ে। আমি যদি মরার আগে একবার ওকে দেখতে পারতাম। তো ডুঙ্গু এটা শুনে বলে ঠিক আছে আমি চেষ্টা করবো। আর তারপর ওই মহিলাটিকে ও পিঠে করে বাড়ি পৌঁছে দেয়। আর এরপর ডুঙ্গু যায় সেই রকস্টার হওয়ার চেষ্টা করা ছেলেটির কাছে এবং বলে যে এরকম একটা রহস্যময় এজেন্ট এসেছিল স্নাইপার নিয়ে, তোর কাছে কি ওই ছেলেটার ব্যাপারে কোনো ইনফরমেশন আছে? সরকার থেকে কি আরো কোনো গোয়েন্দা পাঠানো হয়েছে? বাট ওই ছেলেটা একটু বলদ টাইপের, ও ওই ব্যাপারে খুব একটা বেশি গুরুত্ব দেয় না, বলে না আমি তো যাই না, বাট যে আসুক দেখা যাবে। তো যাই হোক এরপর বাড়ি ফেরার সময় ডুঙ্গু অনুভব করে সেই রহস্যময় এজেন্ট আবার ওর পিছু নিয়েছে। তো এই জন্য ডুঙ্গু চালাকি করে এমন সিস্টেম করে ওর সামনে চলে আসে যে ওকে ধরে ফেলে। তো এখানে দেখা যায় যে ও ডুঙ্গুর পরিচিত। অ্যাকচুয়ালি ডুঙ্গু যখন অলরেডি স্কোয়াডে মোটামুটি বড় হয়ে গিয়েছে, তো অ্যাকচুয়ালি হয়েছে কি ওই উত্তর কোরিয়াতে যখন ট্রেনিং এ ছিল ডুঙ্গু, তখন বাচ্চা হিসেবে ও সামিল হয়েছিল, মানে ডুঙ্গুর অনেক জুনিয়র ব্যাচের। এবং ডুঙ্গু যেহেতু এখানকার কমান্ডার, তো এখানে লোক ওই বাচ্চাটা ডুঙ্গুকে সম্মান করতো কারণ সে কমান্ডার। আর সেই ট্রেনিং এর জায়গা থেকেই সে ডুঙ্গুর অনেক বড় ফ্যান ছিল। তো এখানে আমরা জানতে পারি ওর নাম হচ্ছে হানজিন। তবে ওদের খুব বেশি সময় কথাবার্তা বলা সম্ভব হয় না, আর এই কারণে ওই ছেলেটা দৌড়ে চলে যায়। তবে এই ঘটনাতে ডুঙ্গু অস্থির হয়ে যায়। ওর মাথায় এই টেনশন আসে যে উত্তর কোরিয়া সরকার আসলে কি প্ল্যান করছে, এত গোয়েন্দা কেন পাঠাচ্ছে। আর পরের দিন সকালে ডুঙ্গু আবারও করে কি হানজিনের সঙ্গে দেখা করে। তো হানজিন দক্ষিণ কোরিয়ার একজন হাই স্কুল স্টুডেন্ট সেজে, আর হানজিন মানে হচ্ছে যে শুটারটা, মানে সবার লাস্টে যে আসলো। তো সে কি করেছে, দক্ষিণ কোরিয়ান একজন হাই স্কুল স্টুডেন্ট সেজে আন্ডার কভার হয়ে আছে এবং তার মিশন হচ্ছে বর্তমানে ইরানের ভাইয়ের সাথে বন্ধুত্ব করা। আর ইরানের বাবা মূলত মিলিটারিতে রয়েছে। আর আমরা তো জানি যে ইরানের ভাই কিন্তু সবসময় ডুঙ্গুকে বিরক্ত করে যাতে ডুঙ্গুর বোনের দিকে না তাকায়। আর এরপর আমরা দেখি সন্ধ্যাবেলায় যখন স্কুলের বাচ্চাদের উপর নজর রাখা হচ্ছিল, তখন ডুঙ্গু করে কি হানজিনকে তার আসল উদ্দেশ্য জিজ্ঞাসা করে। তো হানজিন তখন বলে যে আসলে আমার মেন দায়িত্ব হচ্ছে ওই মোটা ডেলিভারি ম্যান যে রয়েছে তার জায়গাটা নিতে হবে, ওই ডেলিভারি ম্যানকে দেশে ফেরত পাঠানো হবে। আর তখনই তারা খেয়াল করে যে ইউরান মানে যে মেয়েটিকে আমাদের ডুঙ্গু পছন্দ করে, তার বস ওকে মনে করো রাস্তায় একা পেয়ে খারাপ আচরণ করছে এবং অনেক বাজে বাজে ইঙ্গিত দিচ্ছিল। তো ডুঙ্গু তখন হানজিনকে বলে যাও ওকে সাহায্য করো, কিন্তু হানজিন যেতে রাজি হয় না এবং উল্টো সে ডুঙ্গুকে বলে তুমি কেন দক্ষিণ কোরিয়ান মেয়েটিকে সাহায্য করতে চাইছো? আর তখন ডুঙ্গু বলে যাও আমি তোমাকে বলেছি ওকে সাহায্য করো, আমি তোমার কমান্ডার, আমি মেয়েটিকে এমন ভাবে দেখতে পারছি না। বাট সে তখনও ডুঙ্গুকে বলে আমি কেন সাহায্য করবো, আর তুমি কেন মেয়েটি নিয়ে এত বেশি চিন্তিত? ডুঙ্গু তখন বলে ওই মেয়েটার নাম হচ্ছে ইউয়ান এবং সে তোমার বন্ধু ইউজিনের বোন, এবং তুমি যদি ওর বোনকে এখন সাহায্য করো তাহলে কি হবে, ওর ভাই তোমাকে বিশ্বাস করবে এবং তোমার কাজ আরো সহজ হয়ে যাবে। তো এই কথা শুনে হানজিন করে ওই লোকটিকে ধরে ফেলে এবং তাকে সেই কাপড় চোপড় পরায় যেটা এর আগে পরেছিল ডুঙ্গু আর কি, এবং যেটা দেখে ওকে সবাই বাচ্চা অপহরণকারী মনে করেছিল। তো যাই হোক এরপর ওই ড্রেস পরিয়ে ওরা করে ওকে ভিডিও করে এবং ব্ল্যাকমেল করে যে এরপর থেকে তুই যদি ইউরানকে বিরক্ত করিস তাহলে কিন্তু এই ছবি ফেসবুকে পোস্ট দিয়ে দেবো। আর এরপর আমরা দেখি তিনজন গোয়েন্দাকে যারা একসাথে ছাদে সময় কাটাচ্ছিল যেখানে ডুঙ্গু কাজ করে। আর তারপর তারা সেই মহিলাকে দেখে, মানে ডুঙ্গু যে বাড়িতে থাকে সে বাড়ি ছাদে ছিল। আর তখন তারা দেখে ডুঙ্গুর যে মায়ের মতো লোক যে আর কি ওকে কাছে রেখেছে, সে স্থানীয় গুন্ডাদের সাথে ঝগড়া করছে। যারা মূলত বলেছে যে তোর দোকানে যত মাল লাগবে আমাদের কাছ থেকে নিবি, অন্য কারোর কাছ থেকে নিলে কিন্তু দোকান বরবাদ করে দেবো। তো ডুঙ্গু তো এটা দেখে মাথা গরম হয়ে যায়, সে ওই ঝগড়ার মধ্যে ঢুকে পড়ে। তবে তাকে তো মূর্খ দেখাতে হবে, তো মূর্খের মতো আচরণ করেই সে করে কি সকলের রাগ নিজের দিকে টেনে নেয় যাতে ওকে সবাই মারে। কিন্তু একটা পর্যায়ে ওই গুন্ডারা করে কি ওই মহিলাকে ধাক্কা দিয়ে দেয় এবং ওই মহিলাটি পুরো কাচের উপর পড়তো, বাট একটুর জন্য ডুঙ্গু তাকে বাঁচিয়ে নেয়। তো এরপর ডুঙ্গু যখন লড়াই করার জন্য প্রস্তুত হয়ে যায়, মনে করো যে মুট করে নেয় যে এখন আর কোনো গোপন রাখবে না, সবগুলোকে কেলাবে, তখন ওই মহিলা আটকে দেয় এবং বলে অযথা কোনো ঝামেলায় জড়িও না, মারপিটে জড়িও না। তো এই কথা শুনে ডুঙ্গু তো ভয় পেয়ে যায়, অস্থির হয়ে যায়। ও মনে মনে ভাবতে থাকে এই মহিলাটি হয়তো বুঝে গিয়েছে যে ডুঙ্গু শুধুমাত্র মূর্খের মতো অভিনয় করছে। তো এরপর সন্ধ্যায় সেই মহিলার ছেলে কাজ থেকে ফিরে আসলে সে তো শুনে রেগে যায়, হ্যাঁ আমার মাকে মেরেছে, ওই গুন্ডাদের খুঁজে বের করে আমি মারবো। আর এখানে লক্ষ্য অলরেডি পুলিশে চাকরি পেয়েছে, ইন্টার্নি করছে, তো এই জন্য ওর পাওয়ার একটু বেশি। আর ওইদিকে ডুঙ্গু যখন গ্যাস স্টেশনে পৌঁছায় ও দেখতে পায় যে ওই জিন নামের ছেলেটি যেটা সবার লাস্টে এসেছে সে গ্যাস স্টেশনে কাজ করছে এবং ওর কাছে গিয়ে বলে দেখ আমার সৎ ভাই তো গিয়েছে গুন্ডাদের সাথে মারামারি করার জন্য, আমি তো জানি ও বিপদে পড়েছে, আমি তো ওখানে গেলে ধরা খেয়ে যাবো, আমি তো এখানে মূর্খের মতো থাকি, তুই একটু যা ওকে বাঁচিয়ে নিয়ে আয়। তো এরপর করে কি ওই জিন করে কি সেই গুন্ডাদের সহজেই পিটিয়ে হারিয়ে দেয়। আর তারপর ডুঙ্গু তার নিজের সৎ ভাই মানে ভাই আর কি ওর সামনে নিজেকে মূর্খ প্রমাণ করে বা আচরণ করে নিয়ে আসে। আর তখন ওর ভাই বলে, মানে ছোট ভাই সৎ ভাই, দেখ পরিবারকে রক্ষা করার জন্য সবাইকে শক্তিশালী হওয়া প্রয়োজন, তুই কতদিন এরকম ভাবে থাকবি, তবে চিন্তা করিস না, তুই এমন থাকলেও আমার পরিবারকে আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত খেয়াল রাখবো। আর পরের দিন আমরা দেখি এখানে একটা অনুষ্ঠান হচ্ছে, সব প্রতিবেশীরা একসাথে বারবিকিউ পার্টি করছে। আর এই জায়গায় ডুঙ্গু সহ বাকি যে গোয়েন্দারা ছিল তারা অন্যরকম একটা পরিবেশ অনুভব করে। ও দেখতে পায় যে এইরকম কোন একটা সিচুয়েশন ওরা উত্তর কোরিয়াতে পায়নি। ও তারপর ভয় পেয়ে যায় যে এই মানুষগুলোর আবার আমি প্রেমে জড়িয়ে না পড়ি। সিরিয়াসলি বুঝতেই পারছো উত্তর কোরিয়াতে তো আসলে আর দূর থেকে দেখা যায় শান্তি নাই, কোন লেভেলের শৈল শাসকের দেশ, উত্তর কোরিয়াতে থাকা আর জেলে থাকা সমান কথা। তো যাই হোক
ওইদিকে আমাদের নর্থ কোরিয়ার মুখে দাগওয়ালা সেই কর্নেলকে দেখানো হয় যে মন্ত্রীর সঙ্গে দেখা করে, প্রতিরক্ষা মন্ত্রী। তো মন্ত্রী জানায় দক্ষিণ কোরিয়ার সাথে আমাদের সম্পর্ক ভালো করতে চাই, তো এই জন্য আমরা যে স্কোয়াড 54 কে দক্ষিণ কোরিয়াতে পাঠিয়েছি, ওদের যদি উপস্থিতি দক্ষিণ কোরিয়া ঠিক পেয়ে যায় তাহলে কিন্তু পরিস্থিতি মুশকিল হয়ে যাবে, তো সবাইকে দেশে ফেরত নিয়ে আসো। তো ওদের স্কোয়াড ভেঙে দাও, তবে ওদেরকে দেশে আসার পরে দেশদ্রোহী ঘোষণা করবে। আমরা দক্ষিণ কোরিয়াকে বোঝাবো যে এইসব গোয়েন্দা গিয়েছিল, ওদেরকে আমরা ধরে রেখেছি, শাস্তি দিচ্ছি, যাতে ওদের সাথে আমাদের সম্পর্ক ভালো হয়, আর না হলে সবাইকে মেরে ফেলো এবং ওদের ফাইল নষ্ট করে দাও। কিন্তু তখন কর্নেল মন্ত্রীর কাছে অনুরোধ করে, স্যার ওদের আমরা তৈরি করেছি এবং ওরা আমাদের দেশের জন্য ওরা খেটেছে ওই সব জায়গায়, ওদেরকে দেশদ্রোহী নয়, বরং ওদের যদি মরতেই হয় ওদের হিরোর মতো মৃত্যু দেওয়া হোক। এবং কর্নেল বলে, আপনি চিন্তা করবেন না, ওদের সবাইকে একটা করে মিশন করিয়ে দক্ষিণ কোরিয়াতে আত্মবিনাশ করার হুমকি দিয়ে দেবো। মন্ত্রী বলে, তুমি কি এভাবে শিওর যে আমাদের কোনো শান্তি নষ্ট হবে না? কর্নেল বলে, হ্যাঁ আমি শিওর, আর যদি ওরা আমার হুকুম না মানে তাহলে আমি নিজে গিয়ে ওদেরকে মেরে ফেলবো। আর এরপর আমরা দেখি ডুঙ্গু দক্ষিণ কোরিয়ায় তার নিশ্চিন্ত জীবনযাপন করছিল, কিন্তু সে আরামায় শেষ হয়ে যায় যখন তার কাছে ওই আত্মবিনাশের হুমকি আসে। তো এই বিষয়টা আমি মাত্র বুঝতে পারলাম কি হয়েছে। ওদের সবার কাছে একটা পেজার রয়েছে যেটাকে কোনোভাবেই ডিটেক্ট করা যায় না যে এটা একটা ইলেকট্রিক ডিভাইস। তো ওই পেজারে নির্দেশ এসেছে সবাই সুইসাইড করো, মানে যতগুলো গোয়েন্দা গিয়েছে। তো এরপর একটা ঘটনা ঘটে যায়, দক্ষিণ কোরিয়াতে শত শত মানুষ সুইসাইড করা শুরু করে বিষ খেয়ে। আর দক্ষিণ কোরিয়া তো মনে করছে যে তাদের দেশে মানুষই মরছে। আর তখন ওই স্কুল বয় জিন আসে ডুঙ্গুর কাছে, সে খুব দুশ্চিন্তায় ছিল এবং সে ডুঙ্গুকে বলে, আমি তো মরার জন্য প্রস্তুত, কিন্তু তুমি এখনো মরনি কেন, তুমি এখনো জীবিত কেন, তুমি তো কমান্ডার। ডুঙ্গু বলে, তুমি বেকুব হয়েও না, বন্দুক নিচে রাখো, আর আমি তোমাকে কি বলেছিলাম, আমরা তাদের কাছে সামান্য কিছুরও যোগ্য না। তুমি চিন্তা করো, আমাদের এত বছর পরে খাটালো, এখন আমরা যদি গায়েব হয়ে যাই তাতে তাদের কিছুই যায় আসে না। তো এখন ওরা 3 জন এজেন্টই ছিল এবং এখানে জিন যেটা সবচেয়ে বাচ্চা, ও তো মনে করো আবেগ বেশি, ও তো মাত্র এসেছে, ও তো দুনিয়া এখনো বুঝে নাই। তো ও খুব ডেডিকেটেড যে আমরা সুইসাইড করবো, কিন্তু ডুঙ্গু এখন সুইসাইড করতেছে না। ও বলে যে আমাদের লাভ কি, আমরা কিসের জন্য কি করলাম। তো এই কারণে 3 জনের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। তবে একটা পর্যায়ে ডুঙ্গু গিয়ে সবাইকে থামায় এবং বলে, শোনো আমি আদেশ মান্য করতে প্রস্তুত, আমি আমার নিজের জীবন দিতে প্রস্তুত, কিন্তু তার আগে আমি জানতে চাই যে আমার যে একটা মা রয়েছে যাকে আমি 16 বছর ধরে দেখি না, 11 বছর ধরে দেখি না, তার খেয়াল কে রাখবে, সরকার তার দায়িত্ব নেবে। এটা যদি কনফার্ম হয় তাহলে আমি সুইসাইড করব। কিন্তু আমি খালি এটা বুঝলাম না যে এত বছর পরে আমি ট্রেনিং করলাম, আমি দক্ষিণ কোরিয়াতে রইলাম, কিন্তু আমি কি কাজে লাগলাম দেশের, এবং আমাকে এখন সুইসাইড কেন করানো হচ্ছে। তো আমি আমাদের কর্নেলের সাথে কথা বলতে চাই। আর ওইদিকে আমরা দেখি দক্ষিণ কোরিয়ার যে তোমার গোয়েন্দা সংস্থা রয়েছে তারা তো এত পরিচয়হীন লাশ পেয়ে হয়রান হয়ে গিয়েছে। তবে স্পেশাল ইউনিটের কমান্ডার অতটাও আশ্চর্য হয় না, কারণ তার কাছে তো তথ্য রয়েছে যে এখানে উত্তর কোরিয়ার একটা স্পেশাল ইউনিটি রয়েছে কাজ করছে। তো তার কাছে তো অলরেডি তথ্য ছিল, যে গোয়েন্দা মারা গেল সে তো তথ্য দিয়ে গিয়েছিল। তো সে বলে আরো 3 জন বেঁচে রয়েছে আর তারা এখনো উত্তর কোরিয়ার আদেশ পালন করেনি, তো আমরা ওই 3 জনকে বাঁচানোর চেষ্টা করব। আর এরপর আমরা দেখি দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সে ডুঙ্গুকে খুঁজে বেরও করে এবং ওকে রিকোয়েস্ট করে আদেশ না মানার জন্য। এবং এখানে কথাবার্তার মাধ্যমে আমরা জানতে পারি সে ছিল হচ্ছে স্কোয়াড 53 সদস্য, মানে ওদের আগের ব্যাচের, কিন্তু দেশ তাকে ইউজ করেছে, তার পরিবারকে মেরে ফেলেছে, তারপর সে দক্ষিণ কোরিয়ার হয়ে কাজ করছে। এবং সে বলে যে এই উত্তর কোরিয়া তোমাদেরকে খালি ইউজ করবে এবং দেশপ্রেমের কথা বলে তোমাদের জীবন নিয়ে খেলা করবে, এরা না তোমার জীবনের কেয়ার করে না তোমার পরিবারের। কিন্তু তখন ওই জিন যে আর কি মনে করো খুব খেপা দেশপ্রেম নিয়ে, সে করে কি হামলা করে দেয় এবং তাকে পিছু নিয়ে ধরার চেষ্টা করে, কিন্তু তখনই দক্ষিণ কোরিয়ার স্পেশাল ফোর্স ওকেই ধরে ফেলে। আর এইদিকে ডেলিভারি বয় এসে ডুঙ্গুকে বলে, প্লিজ আমাকে নিয়ে কোথাও লুকাও, আমি পালিয়ে এসেছি। ডুঙ্গু বলে, কি তোমার না উত্তর কোরিয়াতে ফিরে যাওয়ার কথা? ও বলে, না আমি যাইনি। তো এরপর ডুঙ্গু করে কি নাইয়ের কাছে গিয়ে নিজের চুল কাটিয়ে ফেলে। নাই মানে যে লোকটা একটা মহিলাকে পছন্দ করে, আর তারপর সে সকল মানুষের সামনে নিজের আসল পরিচয়টা নিয়ে আসে, যারা অলরেডি তার প্রিয় মানুষ হয়ে গিয়েছিল। তো ডুঙ্গু প্রথমে সেই মহিলার কাছ থেকে বিদায় নেয় যে তাকে মায়ের মতো আশ্রয় দিয়েছিল। এরপর ইয়োরান এবং তার ছোট ভাইয়ের কাছে বিজ্ঞতের মতো কথা বলে এবং আলবিদা জানায়। আর এরপর সে তার সকল টাকা ওই মহিলাকে দিয়ে দেয় যে ওই পতিতা ছিল আর কি, এবং তাকে একটা নোটও দেয় যেটার মধ্যে আমেরিকার একটা ঠিকানা ছিল। তো ডুঙ্গু বলে, এই টাকাটা যথেষ্ট তোমার টিকিট কেনার জন্য এবং তোমার বাচ্চাকে খুঁজে বের করার জন্য, যথেষ্ট টাকা এবং ঠিকানা আমি দিয়ে দিয়েছি, আর নিজেকে সামলে নিও। আর এরপর ডুঙ্গু করে কি স্পেশাল ইউনিটের যে অধিকারী তাকে অজ্ঞান করে দেয় এবং তার মাইক্রোফোন নিয়ে চিফের সঙ্গে যোগাযোগ করে। এবং চিফ বলে যে কর্নেল তো দক্ষিণ কোরিয়াতে পৌঁছে গিয়েছে এবং সে নিজের হাতে বাকি সব গোয়েন্দাদের মারবে যারা নিজেদেরকে এখনো খতম করেনি। এবং চিফ এটাও বলে তোমরা পালাতে পারবে না, কারণ জিপিএস ডিভাইস তোমাদের সবার শরীরে লাগানো রয়েছে। তো এখন বাঁচা রয়েছে তো 3 জন, ডুঙ্গু, রকস্টার আর হচ্ছে ওই যে ওই জিন। তো ডুঙ্গু রকস্টারকে পরামর্শ দেয় তুমি কোনো নীরব জায়গায় পৌঁছাও, যাতে তোমার সাথে যদি ফাইট হয় স্থানীয় কারো ক্ষতি না হয়। আর ওইদিকে আমরা দেখি জিনকে তো স্পেশাল ইউনিট ধরে রেখেছে। তো স্পেশাল ইউনিট যখন একটা মিশনে যাবে, ওই স্কুল বয় বলে বা ওই জিন বলে আমাকে সাথে নিও, কারণ আমি আমার কমান্ডারকে বাঁচাতে চাই, আর আমি নিজের মাতৃভূমির জন্য এটা আমি ওয়াদা করেছিলাম। মানে ও বলছে আর কি ডুঙ্গুর কথা, যে ডুঙ্গুকে বাঁচাবে। মানে ব্যাপারটা বুঝিয়ে বলি, এখানে পক্ষ হচ্ছে কয়েকটা, ডুঙ্গুর এক পক্ষ, দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা এক পক্ষ, আর উত্তর কোরিয়ার কর্নেল আসছে ডুঙ্গুদের মারার জন্য। তো এর মধ্যে আমরা দেখি ছোটখাটো একটা বাড়িতে দাগওয়ালা কর্নেল ডুঙ্গুকে খুঁজে পায় এবং কর্নেলকে বলে, এবং কর্নেল ওকে অর্ডার দেয় তুমি তোমার আদেশ পূরণ করো। ডুঙ্গু বলে, আমি আদেশ পালন করার জন্য প্রস্তুত, কিন্তু আমি আমার জীবনের এতগুলো বছর 16-17 বছর নষ্ট করলাম দেশের জন্য, তো আমার দেশ কি আমার মায়ের খেয়াল রাখবে? তো মুখে দাগওয়ালা কর্নেল এই প্রশ্নের উত্তর দিতে রাজি নয়। সে বলে
বলে তুমি শুধু আদেশ পালন করো, রাষ্ট্রের আদেশ, এবং তোমরা রাষ্ট্রের গোলাম, রাষ্ট্রের আদেশ বিনামূল্যে তোমাদের মানতে হবে। তো এরপর দুই কথায় এক কথায় লড়াই শুরু হয়ে যায়। আর এই কারণে ডুঙ্গু বিল্ডিং এর জানালা দিয়ে বাইরে পড়ে যায়। আর ওই সময় দুটো বাচ্চা যারা সবসময় ওকে বুলি করতো তারা ডুঙ্গুর কাছে এসে বলে, ডুঙ্গু ভাই তোমার কি হয়েছে, তুমি কি আবারও রাস্তার মধ্যে হাঁটতে শুরু করবে? দেখো ভাইয়া, রাস্তায় এগুলো করতে হয় না, মানুষ খারাপ বলে। আর তখনই রকস্টার একটা গাড়ি নিয়ে আসে এবং ঠিক টাইমে পৌঁছে ডুঙ্গুকে সহ দুইটা বাচ্চাকে নিয়ে পালিয়ে যায়। আর তারপর ডুঙ্গু গাড়িকে বাচ্চা দুটোকে বাড়িতে পৌঁছে দেয় এবং তার ঠিক করে রাখা একটা জায়গার উদ্দেশ্যে সে রওনা দেয়, মানে যেখানে সেই ডেলিভারি ম্যানকে রেখে এসেছে। তো আমরা দেখতে পাই একটা অ্যাবন্ডেড বিল্ডিং এর সামনে ডুঙ্গু আর রকস্টার এসেছে এবং প্রথমে সেই মোটা ডেলিভারি বয়কে বলেছিল যে এখানে পিস্তল টিস্তল নিয়ে থাকার জন্য, কারণ কর্নেল আসছে, তাদের এখন মেইন শত্রু কর্নেল, উত্তর কোরিয়ান কর্নেল। তো এরপর বিল্ডিং এ ওই ডেলিভারি বয়দেরকে একটা ব্যাগ দেয়, কিন্তু এখানে কোনো পিস্তল ছিল না, ছিল ইট। তো তখন ওরা বুঝতে পারে এই ডেলিভারি বয় মূলত ওদের পক্ষেই নয়। আর ডেলিভারি বয় এখানে স্বীকার করে যে আমার কাজই হচ্ছে এখানে যত গোয়েন্দা রয়েছে তাদের উপর নজর রাখা, যাতে কোরিয়ান রিপাবলিকের সাথে কেউ ধোকাবাজি না করতে পারে। আর ডেলিভারি ম্যান ডুঙ্গুকে আরো বলে, তো আমি ফাইনালি প্রমাণ পেলাম তুমি রাষ্ট্রকে ধোকা দিয়েছো। আর তুমি কি জানো আমি কিম জং উন বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক দর্শনের একজন প্রফেসর, আর এখানে এসেছি আমরা একটা বিশেষ উদ্দেশ্যে। আর তখনই তার পেছনে তার লোকজন চলে আসে এবং লড়াই শুরু হয়ে যায়। তো লড়াইয়ের মাঝে তখন ওই মোটা ডেলিভারি ম্যান বলে, দেখো তোমাকে একটা মজার কথা বলি, যে ব্যক্তিকে উত্তর কোরিয়া থেকে দক্ষিণ কোরিয়াতে গোয়েন্দাগিরিতে পাঠানো হয় তখনই তার পরিবারের লোকদেরকে স্পেশালি জেলে ঢুকানো হয়, যাতে তারা অকাম কুকাম করলে তাদের পরিবারকে তারা শেষ করে দিতে পারে বা পরিবারের ভয়ে তারা সঠিকভাবে কাজ করে। আর তোমাকে যখন অর্ডার দেওয়া হয়েছিল যে তুমি সুইসাইড করো, তখন যখন তুমি করনি ওই সময় তোমার বদলে তোমার মাকে ফাঁসি দেওয়া হয়ে গিয়েছে। আর ঠিক ওই মুহূর্তেই সেই মুখে দাগওয়ালা কর্নেল সাহেব করে কি তাদের সহকারী নিয়ে পৌঁছে যায় এবং এদিকে দক্ষিণ কোরিয়ান স্পেশাল ফোর্সে চলে আসে। কিন্তু জিন যে দক্ষিণ কোরিয়ার স্পেশাল ফোর্সের সাথে এসেছে ও করে কি ফাইটিং শুরু করে দেয় এবং গাড়ি থেকে ছুটে গিয়ে অনেকগুলো কোরিয়ান স্নাইপারদেরকে মেরে ফেলে। মানে জিন এখন উত্তর কোরিয়ার বিরুদ্ধে লড়াই করছে ওর কমান্ডারকে বাঁচানোর জন্য, মানে ও মূলত ডুঙ্গুর ফ্যান। তো সব স্নাইপার যখন খতম হয়ে যায় তখন ও যায় হচ্ছে কমান্ডারকে বাঁচানোর জন্য। আর ওইদিকে আমরা দেখি রকস্টার আর ডুঙ্গু ছাদে গিয়েছে কর্নেলের হাত থেকে বাঁচার জন্য, কিন্তু কর্নেল ওদের পিছনে ছাদেও চলে আসে। তো লড়াই ছাদেও শুরু হয়ে যায়। আর তখন রকস্টার কর্নেলের লোকদের সাথে লড়াই করে আর ডুঙ্গু একা কর্নেলের সাথে লড়াই করে। তবে কর্নেল অনেক বেশি শক্তিশালী ছিল ডুঙ্গুর চেয়ে এবং সে যখন ডুঙ্গুকে মারতে যাবে তখনই দক্ষিণ কোরিয়ান স্পেশাল ফোর্স ছাদে চলে আসে। আর ওই যে জিন ছিল, জিন সেও স্পেশাল ফোর্সের ড্রেস পরে এসেছিল আর কি, মানে গোপন সেজে, এবং সে কর্নেলকে নগদ গুলি করে ঝাঁঝরা করে দেয়। বাট তখন কর্নেল একটা গ্রেনেড বের করে যেন সে নিজেকে এবং বাকি সবাইকে মেরে ফেলতে পারে, কিন্তু তখনই রকস্টার করে কি কর্নেলকে ধরে ছাদ থেকে লাফ দেয়, মানে নিজেকে স্যাক্রিফাইস করে বাকি সবাইকে বাঁচানোর জন্য। এবং কর্নেলকে জড়িয়ে ধরে বিল্ডিং থেকে লাফ দেওয়ার ফলে তারা মারা পড়ে আর কি ব্লাস্ট হয়ে। আর ওইদিকে জিন করে কি তার নিজের কমান্ডারের দিকে দৌড়ে যায়, মানে ডুঙ্গুর দিকে, তাকে বাঁচানোর চেষ্টা করে। এবং কমান্ডার এখানে জিনকে বলে আত্মসমর্পণ করো, আমাদের আসলে কেউ নেই, আমাদের দেশও নেই বিদেশও নেই, আমাদের কিছুই নেই। আর তাছাড়া ডুঙ্গুর নিজের মায়ের মৃত্যুর শোকে তো অনেক শোকাহত ছিল। আর এরপর ডুঙ্গু তার জ্যাকেটে একটা সেভিংস এর বই পায়, যেটা সেই মহিলা রেখেছিল যে তাকে বড় করেছে, মানে যে কোরিয়াতে আসার পরে। এবং এখানে লেখা ছিল যে ডুঙ্গু যেহেতু বোকা ছেলে ও ভবিষ্যতে কি করবে না করবে এজন্য প্রতি মাসে ডুঙ্গুর নামে সে একটা অ্যাকাউন্টে টাকা জমা রাখতো। এবং ডুঙ্গুর এটাও মনে পড়ে যে সে হয়তো 16 বছর তার মাকে দেখেনি, কিন্তু দক্ষিণ কোরিয়াতে সে মায়ের ভালোবাসা তার কাছ থেকে পেয়েছে, সে তাকে ছেলে বলে ডাকতো। তো তখন ডুঙ্গু হতাশে চিৎকার করা শুরু করে যে আমি এই নতুন পরিবারে থাকতে চাই, আমি এই নতুন পরিবারের কাছে ফিরে যেতে চাই যাদের সাথে আমি এত বছর থেকেছি। কিন্তু এই সব কিছু তো স্কুল বয় জিন ঘাবড়ে যায় যে আমাদের কমান্ডারের মাথা তো পাগল হয়ে গেছে এবং ও করিকের রাগে দক্ষিণ কোরিয়ান ইউনিটের উপর গুলি করা শুরু করে। আর এর ফলে দক্ষিণ কোরিয়া থেকেও গুলি করা শুরু হয় এবং এর ফলে যেটা হয় জিন তো একেবারে সাফারি কিরকিরা হয়ে যায় এবং ডুঙ্গু তখন করে কি জিনকে বাঁচাতে জড়িয়ে ধরে এবং ওই গুলির আঘাতে দুজনে এরপর ছাদ থেকে পড়ে যায়। আর এখানেই সিনেমাটি শেষ, মানে ওরা সবাই মারা গিয়েছে। তো যাই হোক, আমি জানি না তোমার কাছে সিনেমাটি কেমন লেগেছে, তবে আমার কাছে খুব বেশি খারাপ লাগেনি। তো আর এই সিনেমাটা কিন্তু একবারে নর্মাল সিনেমা না, এটা কিন্তু একটা প্রোপাগান্ডা সিনেমা ছিল। প্রোপাগান্ডা নাকি প্রোপাগান্ডা যেটা বলে, আমি উচ্চারণ সঠিকভাবে করতে পারছি কিনা শিওর না। তো এই ধরনের সিনেমাগুলো তৈরি হয় মূলত মানুষকে ম্যানিপুলেট করার জন্য। এই সিনেমাটা তৈরি করেছে উত্তর কোরিয়ান মানুষদের টার্গেট করে, যাতে কেউ গোয়েন্দাগারিতে না যায়। তবে এটাও সত্যি কথা, আমি একটা দেশকে দাম দেই ওই দেশটা তার জনগণের কতখানি নাগরিক অধিকার দিল বা কতখানি সুখে রেখেছে তার উপর ভিত্তি করে। কিন্তু বেশিরভাগ মানুষই করে কি আবেগে চলে যে অমুক দেশে এইটা অমুক দেশে এটা না। যে দেশের সরকার ওই দেশের সাধারণ জনগণকে যত বেশি ভালো রেখেছে সেই দেশের সরকার তত বেশি সাকসেস। অবশ্যই দক্ষিণ কোরিয়া একটা সাকসেসফুল দেশ, আর অন্যদিকে উত্তর কোরিয়ার মানুষ তারা জন্ম নিয়েছে দুর্ভাগ্য নিয়ে। মানে খুব বেশি খারাপ ভাগ্য হলে, খুব জঘন্য ভাগ্য হলে কেউ উত্তর কোরিয়াতে জন্ম নেবে, মিডিয়াম ভাগ্য খারাপ হলে বাংলাদেশে জন্ম নেবে, আর ভাগ্য খুব বেশি ভালো হলে একবার ইউরোপ, আমেরিকা, দক্ষিণ কোরিয়া, জাপানের মতো দেশে একবারে ওদের দেশের নাগরিক হিসেবে জন্ম নেবে আর কি, মানে ইমিগ্রেন্ট হিসেবে না, মানে ওদের কালার ওদের ধর্মে জন্ম নিলে তাহলে শান্তি থাকতে পারবে। তো যাই হোক, আমি তাই নিচ্ছি, ভালো থেকে সুস্থ থেকো, টেক কেয়ার, বাই।